আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। এখন আমি ষষ্ঠ সপ্তাহের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার 4 নম্বর অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিব। এখন আমি প্রশ্নটা পড়ব, তোমরা আমার সাথে প্রশ্নটা কি করবে, মিলিয়ে নেবে, কারণ প্রশ্নের লেখাগুলো খুবই ছোট, বুঝতে তোমাদের একটু কষ্ট হতে পারে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় বলছে বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, অ্যাসাইনমেন্ট নম্বর 4। তার মানে এই বিষয়ের 4 নম্বর অ্যাসাইনমেন্ট এইটা। দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি, মানে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্টে কী লেখা আছে? অ্যাসাইনমেন্টে লেখা আছে একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা নির্ভর করে ব্যবস্থাপনার নীতিগুলোর সঠিক প্রয়োগের উপর কথাটি যথার্থ মূল্যায়ন। তো এইটাকে কিন্তু অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসাবে লেখার কথা ছিল, কিন্তু যেহেতু এটা এত বড়, তোমরা কি করবে, তোমাদের কলেজের শিক্ষকের সাথে কথা বলে তোমরা এই অধ্যায়ের নামকে অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসাবে ব্যবহার করবে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, নির্দেশনাগুলো কি বলছে? নির্দেশনা বলছে ব্যবস্থাপনার নীতির ধারণা ব্যাখ্যা করতে হবে। ব্যবস্থাপনার মূলনীতি বা আদর্শসমূহ ধারাবাহিকভাবে ব্যাখ্যা করতে হবে। ব্যবস্থাপকের দক্ষতার সাথে নীতির প্রয়োগ বিশ্লেষণ করতে পারবে। নির্দেশক ব্যবস্থাপনা নীতির ধারণা, এই জায়গায় বলছে ব্যবস্থাপনা নীতির ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। তারপরে খ নম্বরে বলছে ব্যবস্থাপনার মূলনীতি বা আদর্শসমূহ, এই জায়গায় বলছে দেখো আদর্শসমূহ ধারাবাহিকভাবে এবং সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। গ নম্বরে বলছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিমালাগুলো, গ নম্বর বলছে, আর এই জায়গায় দেখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 4টি নীতি তোমাকে সঠিকভাবে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। গ নম্বর বলছে ব্যবস্থাপকের দক্ষতা বিচারে আধুনিক ব্যবস্থাপনার ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি বিশ্লেষণ করতে হবে। এই ছিল প্রশ্নের ধরন। এবার আমরা চলে যাব মূল আলোচনায়। মূল আলোচনার প্রথমে আমি বলবো এরকম একটা পেজ তোমরা চাইলে দিতে পারো। পেজটা কি? বিষয় ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা, বিষয়কোড 278, শিরোনাম ব্যবস্থাপনার নীতি। আমি ওই যা বড় দেখে ওই শিরোনামটা লিখলাম না, জাস্ট লিখে দিলাম ব্যবস্থাপনার নীতি। এবার আসো আলোচ্য বিষয়গুলো এই জায়গায় তোমরা তুলে নিবা, যেই বিষয়গুলো তোমরা কি করবা, আলোচনা করবা। এবার আমি চলে যাই প্রথম প্রশ্নে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটা ছিল ব্যবস্থাপনা নীতির ধারণা। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস ও প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে। নীতি হলো একটি স্থায়ী পরিকল্পনা, প্রতিটি কাজের জন্য সুনির্দিষ্ট নীতি বা আদর্শ থাকে। যে কোনো কাজের জন্য একটা দেখবা নীতি বা আদর্শ থাকবে, আর ওই নীতি বা আদর্শ অনুযায়ী আমরা কাজটাকে কী করি, বাস্তবায়ন করি। তো এই জায়গায় এই কথাটি বলছে যে নীতি হলো একটি স্থায়ী পরিকল্পনা, প্রতিটি কাজের জন্য সুনির্দিষ্ট নীতি বা আদর্শ থাকে, যা কাজকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য সুষ্ঠু দিক নির্দেশনা প্রদান করে। তারপরে দেখো এই জায়গায় বলছে একটা বইয়ের নাম আমি তুলে দিচ্ছি ইংরেজিতে, তোমরা চাইলে সেটা তুলে দিতে পারো। এই গ্রন্থে নীতিকে মৌলিক সত্য হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এবার আসো ব্যবস্থাপনা কার্য সম্পাদনের জন্য সুনির্দিষ্ট নীতি বা আদর্শ অনুসরণ করে একজন ব্যবস্থাপক সুষ্ঠু ও সঠিকভাবে লক্ষ্য অর্জনের জন্য সচেষ্ট হয়ে থাকে। এবার আসো ক্ষুদ্র আয়তন ও বৃহৎ আয়তন সকল প্রতিষ্ঠান সকল স্তরে কার্য সম্পাদনে সুনির্দিষ্ট নীতি থাকে। যে বড় ব্যবসা বলো আর ছোট ব্যবসা বলো, সকল প্রতিষ্ঠানের সকল স্তরে কার্যটাকে সঠিকভাবে সম্পাদন করার জন্য একটা সুনির্দিষ্ট নীতি থাকবে, আর ওই নীতি অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম কি করে, বাস্তবায়ন করে। ব্যবসায়ী অথবা অব্যবসায়ী সকল সংগঠনের সফলতার পেছনে সুনির্দিষ্ট নিয়মনীতি রয়েছে। এই জন্য ব্যবস্থাপনাকে বলা হয় সর্বজনীন, মানে এই ব্যবস্থাপনাটা সব জায়গায় কি করা হয়, ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় একটি প্রতিষ্ঠানে সকল শ্রেণীর কর্মী দৈনন্দিন একটি নির্দিষ্ট কার্যসূচি
অনুযায়ী সকল স্তরের সকল বিভাগের কর্মীরা কাজ করে। সাংগঠনিক কাঠামোর বিভিন্ন স্তরে পদমর্যাদার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কর্ম সম্পাদন করতে হয় এবং যথারীতি কর্তৃত্বের শৃঙ্খলা অনুসৃত হয়। ব্যবস্থাপনার নীতিসমূহ বর্ণনামূলক, পূর্ব নির্ধারিত, আদর্শিক কিন্তু নির্দেশক নয়। মোট কথা, ব্যবস্থাপনা কার্য সঠিকভাবে সম্পন্ন করার জন্য যে সকল নীতি ও পদ্ধতির অনুসরণ করা হয়, অনুসরণ করা হয় তাকে ব্যবস্থাপনার নীতি বলা হয়। কার্যক্ষেত্রে ফলপ্রসূ ও উৎকর্ষ সাধনের নীতি প্রয়োগ আবশ্যকীয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কার্য সম্পাদনে সুনির্দিষ্ট নীতি বা আদর্শ প্রতিযোগিতামূলক বিশ্বে একটি সাফল্যের চালিকা শক্তি। এইভাবে সুন্দর করে আমরা ব্যবস্থাপনার নীতির যে ধারণাটা আছে সেটা আমরা তুলে দিব। তোমরা চাইলে আরও কিছু জিনিস অ্যাড করতে পারো, অথবা এই জায়গা থেকে যে জিনিসটা তোমাদের কাছে মনে হবে যে বাদ দেওয়ার মতো তোমরা বাদ দিয়ে লিখবে, কোনো সমস্যা নেই। এবার আসো আমরা চলে যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় একটা প্রশ্ন। খ নম্বর প্রশ্নটা বলছে ব্যবস্থাপনার আদর্শ বা মূলনীতিসমূহ। প্রিয় শিক্ষার্থীরা, মূলনীতি বলতে আমরা কিন্তু একটা জিনিসকেই বুঝি, হেনরি ফেওয়েলের যে মূলনীতিগুলো আছে সেই মূলনীতিগুলোকে। তো দেখো, আমরা প্রথমে একটা ভূমিকা দিছি। ব্যবস্থাপনা নীতি হলো ব্যবস্থাপনা কার্য সম্পাদনের জন্য দীর্ঘ অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠা কতিপয় সাধারণ নির্দেশিকা, যা মেনে চললে ব্যবস্থাপনা কাজ সুন্দর ও সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হয়। ব্যবস্থাপনার জনক হেনরি ফেওয়েল এর ভাষায় তার লেখা একটা বই আছে, দেখো, অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল এট জেনারেল। এই গ্রন্থে ব্যবস্থাপনার 14টি মূলনীতি তিনি তুলে ধরেছেন। ওই যে আমি প্রথমে বলে নিছি যে হেনরি ফেওয়েলের মূলনীতি কিন্তু 14টা, আর হেনরি ফেওয়েলের নীতিমানই হচ্ছে ব্যবস্থাপনার মূলনীতি। তো দেখো, এই 14টা নীতি এখন আমাদেরকে কি করতে হবে? আলোচনা করতে হবে ধাপে ধাপে। প্রথম নীতিটাই হচ্ছে কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি। প্রিয় শিক্ষার্থীরা, কর্ম বিভাজন মানে হচ্ছে প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকেই ব্যবস্থাপনার কার্য বিভাজন নীতি বলে। যে কোনো ব্যবস্থাপনা কার্যে কর্ম বিভাজন বা কার্য বিভাগের প্রথম ও প্রধান পালনীয় নীতি। একটা প্রতিষ্ঠানের প্রথম কাজে হচ্ছে প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী তার কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা এবং প্রত্যেক কর্মীর দায়িত্বগুলো ভাগ করে দেওয়া। এবার আসো কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি। এটার মানে কি? কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার, আর অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। এই অধিকার ও বাধ্যবাধকতা সমতা রক্ষার নীতিকেই কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি বলে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 নম্বর নীতিটা নিয়ে আলোচনা করব। কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি যদি সংক্ষেপে তোমাদেরকে বলে দিতে চাই, কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ এই দুটোটাই কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। তবে একটা প্রতিষ্ঠান শুধু কেন্দ্রীকরণ থাকবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, অথবা একটা প্রতিষ্ঠান শুধু বিকেন্দ্রীকরণভাবে হবে এটাও গুরুত্বপূর্ণ নয়। কেন্দ্রীকরণ হচ্ছে প্রতিষ্ঠানের উপর থেকে যদি সিদ্ধান্ত প্রণয়ন করা হয় সেটা কেন্দ্রীকরণ, আর প্রতিষ্ঠানের নিচ থেকে যদি কোনো সিদ্ধান্ত গৃহীত হয় সেটা বিকেন্দ্রীকরণ। এবার দুইটাই কি একটা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আদেশের ঐক্য। আদেশের ঐক্য কি? একজন কর্মী আদেশকর্তা হবেন একজন মাত্র ব্যক্তি, কারণ একজন কর্মীকে একজনে আদেশ দিবে। যদি একাধিকজন আদেশ দেয় তাহলে কিন্তু ওই কর্মী আদেশ পালনে কি হবে? ব্যর্থ হবে বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। দেখো এই জায়গায় এই কথাটি বলছে, একজন কর্মীর আদেশকর্তা হবেন একজন মাত্র ব্যক্তি। এরূপ হওয়ার বিষয়টি নিশ্চিতকরণের নীতিকেই ব্যবস্থাপনার আদেশের নীতি বলে। অর্থাৎ কোনো অধস্তন একজন ঊর্ধ্বতনের নিকট থেকেই সরাসরি আদেশ লাভ করবে এবং তার কাজের জন্য ওই ঊর্ধ্বতনের নিকট জবাবদিহি করবে। মানে একজন অধস্তন কর্মী, প্রতিষ্ঠানের, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে আদেশ প্রাপ্ত হবেন এবং এই কাজের জন্য তিনি ওই ঊর্ধ্বতন ব্যক্তির নিকট জবাবদিহি থাকবেন। এটা যেই নীতির আওতায়, এটা হচ্ছে আদেশের ঐক্যনীতি। আর একটা প্রতিষ্ঠানে অবশ্যই আদেশের ঐক্যনীতি থাকা গুরুত্বপূর্ণ এবং এটা থাকতেই হবে। তারপরে আসো আমরা চলে যাব 5 নম্বর নীতিতে, নির্দেশনা ঐক্যনীতি। উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকেই ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্যনীতি বলে।
একটা সামগ্রিক উদ্দেশ্য বা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি মাথায় রেখে তার আলোকে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়ে থাকে। 6 নম্বর, সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। তো এটা তোমরা সবাই বোঝো যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে একটি প্রতিষ্ঠান, যে কোনো ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে হচ্ছে তার প্রতিষ্ঠান। তো দেখো প্রতিষ্ঠান, তো ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রতিষ্ঠান বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদানের নীতিকেই ব্যবস্থাপনার সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি বলে। জোড়াময় শিকলের নীতি। জোড়াময় শিকলের নীতিটা কি একটু খেয়াল করো। প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নীতিকে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক বিভাগ, উপবিভাগকে একে অন্যের সাথে সংযুক্ত করে দেওয়া বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করার নীতিকে জোড়াময় শিকলের নীতি বলে। মানে প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেককে এক একজনের সাথে এমনভাবে আবদ্ধ করতে হবে যেন মনে হয় এটা একটা শিকল। এই জন্য এটাকে বলা হয় জোড়াময় শিকলের নীতি। যদি জোড়াময় শিকলের কোনো একটা জায়গায় ফাটল সৃষ্টি হয় তাহলে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন থেকে দূরে চলে যাবে। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব 8 নাম্বার। 8 নাম্বার বলছে নিয়মানুবর্তিতার নীতি। প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ এবং তা মেনে চলার নীতিকেই ব্যবস্থাপনার নিয়মানুবর্তিতার নীতি বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট কিছু কি থাকবে, নিয়মকানুন থাকবে। এটাই হচ্ছে নিয়মানুবর্তিতার নীতি। শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতিটা তোমরা সবাই জানো। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, সঠিক বস্তুকে সঠিক স্থানে বসাইতে পারা, স্থাপন করাই হচ্ছে শৃঙ্খলার নীতি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি। পারিশ্রমিকের নীতি। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর কাজের প্রকৃতি, মেধা এবং যোগ্যতা বিবেচনায় উপযুক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে। কারণ যে ব্যক্তিটা যত বেশি পরিশ্রম করে তার মেধা অনুযায়ী এবং তার কাজের ধরন অনুযায়ী তাকে কি দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব 11 নম্বরে। 11 নম্বরে বলছে দেখো সাম্যের নীতি। সাম্যের নীতিটা কি একটু খেয়াল করো। অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকে সাম্যের নীতি বলে। মানে বড়দেরকে সম্মান দিতে হবে এবং ছোটদেরকে স্নেহ দিতে হবে, অথবা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মান প্রদর্শন করা আর অধস্তন কর্মকর্তাদের স্নেহ প্রদর্শন করা, এটা কিন্তু সাম্যের নীতির ভিতরেই পড়ে। তারপর আসো চাকরির স্থায়িত্বের নীতি। এটা আবার কি? এই নীতি অনুযায়ী মনে করা হয় যে কর্মীদের চাকরির নিশ্চয়তা বিধান করা হলে তা কর্মীদের মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি করে। কারণ একটা কর্মীর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার চাকরির স্থায়িত্ব করা, স্থায়িত্বের বিধান। সে যদি চাকরির নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে ওই কর্মী সঠিকভাবে কাজে কি করতে পারবে না, মনোনিবেশ করতে পারবে না এবং কাজের আগ্রহ তার ভিতরে থাকবে না। এই জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে কর্মীর চাকরির স্থায়িত্বের বিধানটা কি করতে হবে, নিশ্চিত করতে হবে। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা 13 নম্বর উদ্যোগের নীতি। নতুন নতুন জিনিসের উদ্যোগ নিতে হবে। প্রতিষ্ঠানের সকল পর্যায়ের ব্যবস্থাপকগণ স্ব কর্মক্ষেত্রে যাতে উদ্যোগী হতে পারে, নিজের কাজের উন্নয়ন বিষয়ে ভাবতে পারে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সুযোগ সৃষ্টির নীতিকেই ব্যবস্থাপনার উদ্যোগ নীতি বলে। একতাই বল। দেখো লাস্ট নীতিটাই হচ্ছে একতাই বল। প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি, বিভাগ, উপবিভাগকে সর্বস্ত অবস্থায় ঐক্যবদ্ধ থাকতে হবে, মানে একসাথে থাকতে হবে। এটাকে বলা হয় একতাই বল বা ঐক্য নীতি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ব্যবস্থাপনার আদর্শ নীতি বা মূল নীতি, অথবা হেনরি ফেওলের ব্যবস্থাপনার যে 14টি নীতি, সেই 14টি নীতি আমরা তুলে ধরলাম। এবার আসো গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নটা বলছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 4টি নীতি। তো আমরা সবাই জানি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে। তো দেখো সঠিকভাবে কার্য সম্পাদনের জন্য টেইলর সর্বপ্রথম বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগের কথা বলেন 1911 সালে। টেইলর তার দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট নামে একটি গ্রন্থ প্রকাশ করেন। এতে প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রে বৈজ্ঞানিক রীতিনীতি পদ্ধতি ব্যবহার করতে পরামর্শ দেন। উৎপাদনের মাত্রা বৃদ্ধি প্রকল্পে প্রতিটি কাজের সময় নিরীক্ষণ, গতি নিরীক্ষা ও শান্তি নিরীক্ষা করতে বলেন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রয়োগের জন্য FW টেইলর ব্যবস্থাপনাকে 4টি নীতি অনুসরণ করতে পরামর্শ দেন। আর এই 4টি নীতি নিচে উপস্থাপন করা হলো। দেখো এই 4টি নীতি হচ্ছে, আমি 4টা লাইন এ জায়গায় তুলে ধরছি, কারণ তিনি 4টা নীতিকে 4টি লাইন আকারে তুলে ধরছে। তো তুমি অন্য বই যদি দেখো আবার অন্যভাবে উপস্থাপন করা আছে। দেখো প্রথম নীতিটা হচ্ছে
মানুষের কাজের প্রত্যেক পর্যায়ের সনাতন বা পুরাতন পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতির প্রচলন করতে হবে। মনে করো তোমার প্রতিষ্ঠানে যে সনাতন পদ্ধতিতে কর্মীরা কাজ করত বা যে সনাতন পদ্ধতিগুলো ছিল সেইগুলোকে পরিহার করে তোমাকে নতুন পদ্ধতি গ্রহণ করতে হবে। এই নীতিটাই এফডব্লিউ টেইলরের বৈজ্ঞানিক নীতির 1 নম্বর। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 2, প্রতিষ্ঠানের সকল স্তরে উপর থেকে নিচ পর্যন্ত সকল স্তরে বৈজ্ঞানিক পদ্ধতি শ্রমিক কর্মী নিয়োগ করতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, শিক্ষাদান করতে হবে। মানে প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটি বিভাগ উপবিভাগে যতগুলো কার্যক্রম আছে প্রত্যেকটা কার্যক্রমে বৈজ্ঞানিক পদ্ধতিতে তোমাকে করতে হবে। যেমন শ্রমিক কর্মী তুমি কিভাবে নিয়োগ করবে, তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিবে, পদোন্নয়ন, শিক্ষাদান, এই জিনিসগুলো তোমাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে হবে। 3 নম্বর, প্রতিটি কাজে বৈজ্ঞানিক নীতি অনুসরণ নিশ্চিতকরণের মাধ্যমে কর্মীদের মধ্যে আন্তরিকতা ও সহযোগিতা বৃদ্ধি করতে হবে। প্রত্যেকটা কর্মীর সাথে একটা আন্তরিকতা এবং সহযোগিতা বৃদ্ধি করা এফডব্লিউ টেইলরের 3 নম্বর নীতি। 4 নম্বর নীতিটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদনের জন্য সকলকে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন বৃদ্ধির জন্য উপর থেকে নিচ পর্যন্ত যতজন ব্যক্তি থাকবে, যেটা আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার স্তর কিন্তু 3টা, উচ্চ স্তর, মধ্যস্তর, নিম্ন স্তর। প্রত্যেকটা স্তরে যে যেখানে থাকবে প্রত্যেক ব্যক্তিকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনের জন্য। এটাই হচ্ছে এফডব্লিউ টেইলরের 4 নম্বর নীতি। তো আমাদেরকে 4টা নীতি বলছে, এই জন্য আমরা 4টা নীতি দিলাম। আর এফডব্লিউ টেইলরের বৈজ্ঞানিক যে ব্যবস্থাপনার নীতি সেটা কিন্তু 4টা নীতি। এবার আসো, ব্যবস্থাপনার সম্পর্কে টেইলরের নীতিসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর প্রমাণিত হয়। ইতিপূর্বে আর কোনো ব্যক্তি ব্যবস্থাপনার সম্পর্কে এত সুসংবদ্ধ পদ্ধতির কথা বলেনি বলে এই জন্য তিনি পরবর্তীকালে ফাদার অফ সায়েন্স ম্যানেজমেন্ট স্বীকৃতি লাভ করেন। মানে তিনি হচ্ছেন বৈজ্ঞানিক ব্যবস্থাপকের জনক। তিনি ছাড়া অন্য কোনো মনীষী বা ব্যক্তি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সম্পর্কে আর কোনো মতবাদ প্রকাশ করেনি, এর জন্য তাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা বলছে, দেখো, ব্যবস্থাপকের দক্ষতা বিচারে আধুনিক ব্যবস্থাপনা ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি বিশ্লেষণ। একজন ব্যবস্থাপকের দক্ষতা কেমন হবে, সে কোন নীতিটা অনুসরণ করবে, আধুনিক ব্যবস্থাপনা নাকি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, মানে কোন ক্ষেত্রে কোনটা তার গ্রহণ করা উচিত, এই বিচার বিশ্লেষণটা আমাদের এই জায়গায় করতে হবে। এবার আসো, প্রথমে আমরা ব্যবস্থাপকীয় দক্ষতা বা যে ব্যবস্থাপনা করবে তার দক্ষতা কেমন হওয়া উচিত এই প্রসঙ্গে একটু জেনে নিই। ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজগুলো সঠিকভাবে সঠিক সময়ে স্বল্প ব্যয়ে সম্পাদন করা ব্যবস্থাপকীয় দক্ষতা বলা হয়। একজন ব্যবস্থাপক যখন ব্যবস্থাপনার সবগুলো কাজ সঠিকভাবে করতে পারবে এবং সঠিক সময়ে করতে পারবে এবং স্বল্প ব্যয়ে করতে পারবে, তখন ওই ব্যবস্থাপককে আমরা কি বলতে পারি, দক্ষ ব্যবস্থাপক বলতে পারি, অথবা তার কাজটাকে ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে পারি। ন্যূনতম শক্তি, অর্থ, সামর্থ্য ও সম্পদকে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের বিষয়টি একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতার উপর নির্ভরশীল। ব্যবস্থাপকের এরূপ দক্ষতা তার কতিপয় জ্ঞান, গুণ ও সামর্থ্যের সাথে সম্পর্কযুক্ত। ব্যবস্থাপকের এসব গুণ ও দক্ষতা প্রাতিষ্ঠানিক দক্ষতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। তাই নিজের কাজ সঠিক সময়ে পালন করতে পারাকেই ব্যবস্থাপনার দক্ষতা বলে, অথবা ব্যবস্থাপকীয় দক্ষতা বলে। নিচে ব্যবস্থাপকের দক্ষতার বিচারে আধুনিক ব্যবস্থাপনা ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি বিশ্লেষণ করা হলে। 1, কারিগরি দক্ষতা। এবার আসো, এই কারিগরি দক্ষতার ক্ষেত্রে তুমি কোন ব্যবস্থাপনাটা অনুসরণ করবা, আধুনিক নাকি বৈজ্ঞানিক? দেখো, এই জায়গায় বলছে বিশেষ কোনো কাজের উপর জ্ঞান ও তা সঠিকভাবে সম্পন্ন করার ক্ষমতাকে কারিগরি দক্ষতা বলা হয়। দেখো, কারিগরি দক্ষতা বলে ব্যবস্থাপককে ব্যবস্থাপনা সম্পর্কীয় কারিগরি দক্ষতার অধিকারী হতে হবে। শুধু তাই নয়, সমসাময়িক বিষয় সামাল দেওয়ার মতো কারিগরি দক্ষতাও তাকে অর্জন করতে হবে। আর এই কারিগরি দক্ষতা অর্জন করার জন্য আধুনিক ব্যবস্থাপনার চেয়ে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি বেশি কার্যকর। তাছাড়া আধুনিক ব্যবস্থাপনার নীতি প্রয়োগ করেও একজন ব্যবস্থাপক যথাযথ কারিগরি দক্ষতা অর্জন করতে পারে। নাম্বার 2, মানবীয় সম্পর্ক বিষয়ক দক্ষতা।
একজন ব্যবস্থাপককে মানুষ তথা প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে কাজ করতে হবে। একজন ব্যবস্থাপক কোনো টিমের সাথে কাজ করলে, কোন টিমের সাথে কাজ করলে টিমের সদস্যদের কাজ প্রতিদিন তত্ত্বাবধান, তারপরে দেখো করতে হয়, মানে প্রত্যেকটা টিমের যে কাজের দায়িত্বে যে থাকবে তাকে তার অধীনস্থদের দায়িত্ব বা কাজ এগুলা কি করতে হয়, দেখাশোনা করতে হয়। এদের কাজ ও তত্ত্বাবধান করার জন্য তাকে আন্তঃব্যক্তিক সম্পর্ক স্থাপনের দক্ষতা অর্জন করতে হবে। আধুনিক ব্যবস্থাপনার নীতির পাশাপাশি এফডব্লিউ টেইলর তার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিতে উল্লেখ করেছেন কিভাবে একজন ব্যবস্থাপনা মানবীয় সম্পর্ক বিষয়ক দক্ষতা অর্জন করতে পারে। এই জায়গায় তুমি দুটোটা নীতিকেই তুমি কি করতে পারো, ব্যবহার করতে পারো। সাধারণত ধারণাগত দক্ষতা। এবার আসো, ধারণাগত দক্ষতাটা কি? একজন ব্যবস্থাপকের অবশ্যই প্রতিষ্ঠানের নানা বিষয়ে সঠিকভাবে বোঝার ক্ষমতা থাকতে হবে, আর এটিকেই ধারণাগত দক্ষতা বলা হয়। ধারণাগত দক্ষতার বলতে প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে দেখার ও বোঝার ক্ষমতাকে বোঝানো হয়। মূলত আধুনিক ব্যবস্থাপনার নীতি প্রয়োগ করে একজন ব্যবস্থাপক যথাযথভাবে ধারণাগত দক্ষতা অর্জন করতে পারে। যে কোনো ব্যবস্থাপক তিনি যদি আধুনিক ব্যবস্থাপনার নীতিটা অনুসরণ করে তাহলে অবশ্যই ওই প্রতিষ্ঠান সম্পর্কে তার ধারণাগত দক্ষতা কি হবে, বাড়তে থাকবে। এবারও সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই আরেকটি প্রশ্নে। আরেকটি প্রশ্নে বলছে বিশ্লেষণমূলক দক্ষতা। একজন ব্যবস্থাপককে পরিবর্তনশীল কাজ করতে হয়, ফলে কোনো বিশেষ পরিস্থিতিতে ব্যবস্থাপককে বিচার বিবেচনা না করে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। হঠাৎ এমন একটা সময় আসবে যে তোমাকে উপস্থিত বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে, তো সেই ক্ষেত্রে তুমি কি করবা দেখো। তাই ব্যবস্থাপকের সমস্যা বিশ্লেষণপূর্বক সমস্যা দূরীকরণের দক্ষতা থাকতে হবে। একজন ব্যবস্থাপককে বিশ্লেষণমূলক দক্ষতা অর্জন করার জন্য আধুনিক ব্যবস্থাপকের যে নীতিগুলো আছে সর্বাধিক কার্যকরী ভূমিকা পালন করবে। তোমাকে সেই আধুনিক ব্যবস্থাপনার যে নীতি সেগুলো তুমি গ্রহণ করার মাধ্যমে বিশ্লেষণমূলক দক্ষতা কি করতে পারো, অর্জন করতে পারো। যোগাযোগ দক্ষতা। ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরের বিভিন্ন পক্ষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করতে হয়। এছাড়া তাকে প্রয়োজন বোধে নিজস্ব জ্ঞান, ধারণা, মতামত ও অধস্তনদেরকে জানাতে হয়। তাই আধুনিক ব্যবস্থাপনার নীতির সাথে একজন ব্যবস্থাপককে জানতে হয় কিভাবে একটি প্রতিষ্ঠান নিয়ে বৈজ্ঞানিক উপায়ে যোগাযোগ রক্ষা করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসগুলো হচ্ছে যে একজন দক্ষ ব্যবস্থাপকের কিছু বিশ্লেষণ, যে সে কোন নীতিটাকে বিশ্লেষণ করবে, আধুনিক নাকি বৈজ্ঞানিক ব্যবস্থাপক। তো এই ছিল আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার অ্যাসাইনমেন্টের সমাধান। ভিডিওটি দেখে তোমরা নিজের মতন অ্যাসাইনমেন্টটি তৈরি করবা। যে জায়গায় তোমাদের মনে হয় যে সংশোধন করার প্রয়োজন সে জায়গায় সংশোধন করে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।